কখনো কি ভেবেছেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা কিংবা মহাকাশের স্বপ্নকে আমরা একসময় কল্পবিজ্ঞান ভাবতাম, তাই এখন আমাদের প্রতিদিনের বাস্তবতাকে নিয়ন্ত্রণ করছে? হাতে মুঠোয় থাকা কিউআর কোড স্ক্যান করা থেকে শুরু করে ক্ষুদে বিজ্ঞানীদের হাত ধরে নাসার দরবারে বাংলাদেশের নাম উজ্জ্বল হওয়া, সবখানেই আজ প্রযুক্তির অবিশ্বাস্য জয় জয়কার। বিজ্ঞান ও প্রযুক্তির দুনিয়ায় ঠিক এমনই সব রোমাঞ্চকর, অদ্ভুত আর তাক লাগানো সব খবরাখবর নিয়ে গ্রেট টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন বিজ্ঞান ও প্রযুক্তি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি রিধিমা। বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান বা স্পারসো আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে কোনো পূর্ব ঘোষিত কর্মসূচি ছাড়াই রাজধানীর আগারগাঁওয়ে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে যান তিনি। পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী স্পারসোকে আরও আধুনিক, যুগোপযোগী ও স্বনির্ভর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার উপর তাগিদ দেন। কোনো আনুষ্ঠানিক প্রোটোকল বা পূর্ব নির্ধারিত ঘোষণা ছিল না। রোববার সকালে হঠাৎ করে রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা নগরে অবস্থিত দেশের একমাত্র মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পারসোর প্রধান কার্যালয়ে হাজির হন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ এই বিশেষায়িত প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর এমন আকস্মিক আগমন কর্মকর্তাদের চমকে দেওয়ার পাশাপাশি তৈরি করে এক উৎসবমুখর পরিবেশ। কার্যালয়ে পৌঁছে প্রধানমন্ত্রী স্পারসোর বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। তিনি ল্যাবরেটরি এবং গবেষণা কক্ষগুলোতে গিয়ে সরাসরি কর্মকর্তা ও বিজ্ঞানীদের কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নেন। এ সময় স্পারসোর চেয়ারম্যান মোহাম্মদ রাশিদুল ইসলাম প্রতিষ্ঠানের চলমান কার্যক্রম, প্রযুক্তিগত সক্ষমতা এবং ভবিষ্যৎ পরিকল্পনাগুলো প্রধানমন্ত্রীর সামনে বিস্তারিতভাবে তুলে ধরেন। বিভিন্ন বিভাগের গবেষকরাও তাদের নতুন নতুন উদ্ভাবন এবং উপগ্রহ প্রযুক্তি নিয়ে তাদের করা কাজ প্রধানমন্ত্রীকে দেখান। পরিদর্শন শেষে উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বর্তমান যুগে দেশের সার্বিক উন্নয়ন ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে মহাকাশ বিজ্ঞান ও দূর অনুধাবন প্রযুক্তির কোনো বিকল্প নেই। স্পারসোকে শুধু একটি গতানুগতিক প্রতিষ্ঠান হিসেবে রাখলে চলবে না, একে একটি আধুনিক, যুগোপযোগী ও স্বনির্ভর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তির বৈশ্বিক দৌড়ে বাংলাদেশ যেন পিছিয়ে না পড়ে, সেজন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাসও দেন তিনি। প্রধানমন্ত্রীর এই পরিদর্শনের সময় তার সাথে আর উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর AKM শামসুল ইসলাম, প্রতিরক্ষা সচিব মোহাম্মদ আশরাফ উদ্দিন সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সংশ্লিষ্টরা মনে করছেন, দেশের শীর্ষ নির্বাহী যখন নিজে এসে বিজ্ঞানীদের খোঁজ নেন, তখন কাজের গতি ও উৎসাহ বহুগুণ বেড়ে যায়। এই আকস্মিক সফরের মধ্য দিয়ে বাংলাদেশের মহাকাশ গবেষণা খাত এক নতুন যুগে পদার্পণ করবে, এমনটাই প্রত্যাশা প্রযুক্তি বিশেষজ্ঞদের। এআই ক্যামেরা চালুর পর রাজধানীর সড়কে কিছুটা শৃঙ্খলা ফিরেছে বলে দাবি করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। তবে সাফল্যের পথে ব্যাটারি চালিত অটোরিকশার নিয়ন্ত্রণহীন চলাচলকে বড় বাধা মনে করছে তারা। এমন বাস্তবতায় ট্রাফিক ব্যবস্থাপনায় চূড়ান্ত শৃঙ্খলা আনতে প্রধান সড়ক থেকে অটোরিকশা তুলে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিশেষজ্ঞরা বলছেন, এই সিদ্ধান্ত বাস্তবায়নে অনড় অবস্থান ধরে রাখার কোনো বিকল্প নেই। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে এআই ক্যামেরা স্থাপনের পর সিগন্যাল অমান্য, স্টপ লাইন ভাঙা, উল্টো পথে চলাচল এবং হঠাৎ লেন পরিবর্তনের মতো ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা আগের তুলনায় কমেছে। তবে ব্যাটারি চালিত অটোরিকশার ক্ষেত্রে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। ট্রাফিক বিভাগের তথ্য অনুযায়ী এসব রিকশার নেই বৈধ নিবন্ধন বা নাম্বার প্লেট। ফলে এই ক্যামেরায় আইন ভঙ্গের দৃশ্য ধরা পড়লেও কার্যকর ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে সরকারের শীর্ষ পর্যায়ের সবুজ সংকেতের অপেক্ষায় ট্রাফিক বিভাগ। সিগন্যাল পেলেই প্রথম ধাপে ঢাকার প্রধান সড়ক থেকে অটোরিকশা সরিয়ে দেওয়ার কথা ভাবছে তারা। শুধু প্রধান সড়কের ব্যাপারটা দেখছি, পরবর্তীতে পূর্ণাঙ্গ নীতিমালা যখন হয়ে যাবে তখন আমরা ওই ব্যাপারে স্টেপ বাই স্টেপ ব্যবস্থা নেব। রাজধানীর বর্তমান বাস্তবতায় অটোরিকশার দৌরত্ব কমানো না গেলে পরিবহন ব্যবস্থায় পূর্ণাঙ্গ শৃঙ্খলা ফেরানো সম্ভব নয় বলে মনে করছেন এই বিশেষজ্ঞ। ব্যাটারি রিকশাকে মূল সড়কে নিয়ন্ত্রণের পাশাপাশি আমাদেরকে অবশ্যই এটার যেখানে তৈরি হচ্ছে ওয়ার্কশপগুলো, সেই ওয়ার্কশপগুলোকে বন্ধ
বন্ধ করতে হবে, যাতে একটাও নতুন ব্যাটারি রিক্সা তৈরি না হয়। দ্বিতীয় হচ্ছে, যেখানে তারা চার্জ দিচ্ছে সেই চার্জিং স্টেশনগুলো আসলে বৈধ কিনা সেটা ইনস্ট্যান্ট চেক করতে হবে, এবং তারা সঠিকভাবে বিদ্যুৎ বিল দিচ্ছে কিনা সেটা নিশ্চিত করতে হবে। এবং অবশ্যই ব্যাটারি রিক্সার কাঠামোগত চেঞ্জ আনতে হবে এমনভাবে যাতে হচ্ছে তারা গতি বেশি তুলতে না পারে, এবং আমাকে অবশ্যই সংখ্যাটা নির্ধারণ করতে হবে, একটা ক্যাপাসিটি বা তাদেরকে একটা হিসাবের আওতায় নিয়ে আসতে হবে, চালকদের লাইসেন্সের আওতায় নিয়ে আসতে হবে, যাতে কিনা আমি চিহ্নিত করতে পারি। ব্যাটারি চালিত অটোরিকশার নিয়ন্ত্রণহীন চলাচল নিয়ন্ত্রণ করে রাজধানীর পরিবহন ব্যবস্থাকে সর্বোচ্চ শৃঙ্খলা ফেরানোর এই পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে অটল থাকার বিকল্প নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রাজধানীতে বর্তমানে 19টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে এআই ভিত্তিক ট্রাফিক ক্যামেরায় 1500 মামলা এবং 38,000 সমন জারি করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মসলেউদ্দিন আহমদ। রাজধানীর তেজগাঁও ট্রাফিকের ডিসি কার্যালয়ে আয়োজিত তেজগাঁও বিভাগের লেক রোডে এআই ক্যামেরা উদ্বোধন করে তিনি কথা বলেন। রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় সনাতন পদ্ধতির বদলে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্যামেরা। জিয়া উদ্যান সংলগ্ন লেক রোডের 4টি পয়েন্ট সহ ঢাকার 19টি ইন্টারসেকশনে স্বয়ংক্রিয় ট্রাফিক মনিটরিং ও মামলা কার্যক্রম শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপির কমিশনার জানান, এআই ক্যামেরার চালু পর থেকে এ পর্যন্ত প্রায় 1500টি মামলা করা হয়েছে। পর্যায়ক্রমে এই প্রযুক্তি রাজধানীর অধিকাংশ পয়েন্টে চালুর কাজ চলছে বলেও জানান তিনি। এআই ক্যামেরা ব্যবহার করে 1,500-এর মতো মামলা আমরা করেছি, এবং এই 1,500 মামলায় যেই জরিমানা আসলে প্রত্যেকটি মামলার তো আলাদা প্রসিকিউশনে আলাদা আলাদা জরিমানার বিষয় আছে। রাজধানীর সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণে ডিএমপির অভিযান অব্যাহত রয়েছে, তবে তাৎক্ষণিকভাবে রাজধানীর সড়ক থেকে সব অটোরিকশা সরিয়ে দেওয়া সম্ভব নয় বলেও জানান তিনি। এই অটোরিকশার বিষয়ে আসলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একার পক্ষে তো এই অটোরিকশা এখনই রাস্তা থেকে দূরীভূত করা সম্ভব নয়। সেই ক্ষেত্রে আমরা বাংলাদেশ আমাদের যে মন্ত্রণালয়, পুলিশ এবং অন্যান্য স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে সমন্বয়ের মাধ্যমে এই ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি। রাজধানীতে 19টি ইন্টারসেকশনে এআই ক্যামেরা চালু হয়েছে। পর্যায়ক্রমে মহানগরের অন্যান্য গুরুত্বপূর্ণ মোড়ে এ ধরনের ক্যামেরা বসানো হবে বলেও জানান তিনি। পর্যায়ক্রমে অন্যান্য এলাকায়ও এই স্বয়ংক্রিয় এআই ক্যামেরা নেটওয়ার্কের আওতায় আনা হবে। এবার ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, ফিরে এসে জানাবো খুদে বিজ্ঞানী সুবহা সাফায়া সিজদার কথা। বিরতির পর আবারও ফিরে এলাম বিজ্ঞানের প্রযুক্তিতে। পড়েন মাত্র 8ম শ্রেণীতে, কিন্তু এই বয়সে তার মেধার দুটি পৌঁছে গেছে সরাসরি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার দরবারে। বলছিলাম খুদে বিজ্ঞানী সুবহা সাফায়া সিজদার কথা। পৃথিবী ও মহাকাশের নানা চ্যালেঞ্জ মোকাবিলায় অসামান্য অবদানের জন্য নাসা তাকে সরাসরি গ্যালাকটিক প্রবলেম সলভার হিসেবে স্বীকৃতি দিয়েছে। একই সাথে বাংলাদেশ ফাউন্ডেশন জিতে নিয়েছে মর্যাদাপূর্ণ ইন্সপাইরেশনাল অ্যাওয়ার্ড। মহাকাশ বিজ্ঞান আর কোডিংয়ের জটিল দুনিয়ায় এই খুদে প্রোগ্রামারের অবিশ্বাস্য বিশ্বজয়ের গল্প শুনবো তার কাছেই। আমি একজন চাইল্ড জার্নালিস্ট এবং চাইল্ড রাইটস অ্যাক্টিভিস্ট। আমি আইটিভির সাথে একজন জার্নালিস্ট হিসেবে কাজ করছি সিন্স 2022, অ্যান্ড তার পাশাপাশি আমি এখন বিভিন্ন অর্গানাইজেশনের সাথে যুক্ত আছি তাদের অ্যাম্বাসেডর হিসেবে, যেমন মুনালেট বিডি, যেটা জিরো মিসিং চিলড্রেন ইনিশিয়েটিভ অনুযায়ী কাজ করে। রিসেন্টলি মেটার সাথে আমাদের কোলাবোরেশন ছিল, অ্যান্ড আমি বিডি ক্লিনের গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছি। এটা হচ্ছে একটা এনভায়রনমেন্টাল ক্লিনলিনেস অর্গানাইজেশন। অ্যান্ড তার পাশাপাশি আমি স্পেস ইনোভেশন ক্যাম্প, বাংলাদেশ ইনোভেশন ফোরামের সাথে অনেক দিন ধরে আছি এবং তাদের বিভিন্ন ইভেন্টসে পার্টিসিপেট করছি। 2024-এ নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে আমি এটার কথা প্রথম শুনতে পারি বাংলাদেশ ইনোভেশন ফোরামের কাছ থেকেই। তারা এটা নিয়ে যাদের ইন্টারেস্ট ছিল তাদের রিচ আউট করতে বলেছিল যে তোমরা যদি এই ধরনের একটা ইভেন্টে পার্টিসিপেট করতে চাও তাহলে আমাদের জানাও, এবং সেই অনুযায়ী তারা আমাদের একটা টিম বিল্ড করে দেয় আমার মতোই ইন্টারেস্টেড মানুষজনকে নিয়ে। তবে একটা ইন্টারেস্টিং বিষয় ছিল হচ্ছে আমাদের টিমের এজ। আমরা বাংলাদেশ ইনোভেশন ফোরাম থেকে যে কয়টা টিম গিয়েছিলাম আমরা সবাই অনেক ইয়াং ছিলাম, আমাদের এজ ছিল 15-এর নিচে। তো সেই অনুযায়ী আমরা যে প্রজেক্টটা ট্যাকল করেছিলাম, আমাদের চ্যালেঞ্জটা ছিল হচ্ছে
Chronicles of Exoplanet Exploration অ্যান্ড আমরা সেই অনুযায়ী যেটা ক্রিয়েট করেছিলাম সেটা একটা ওয়েবসাইট ছিল। আমাদের টিমের নাম ছিল সোলার শ্যাডোজ আর আমাদের ওয়েবসাইটের নাম ছিল এক্সো শ্যাডোজ। এক্সো শ্যাডোজ হচ্ছে এমন একটা ওয়েবসাইট, সেটা হচ্ছে দেখা যায় যে বাংলাদেশে শিশুরা যদি অ্যাস্ট্রোনমি নিয়ে জানতে চায়, তারা যদি কোথাও একটা শুরু করতে চায় যে আমি স্পেস নিয়ে জানবো, আমি বিভিন্ন টপিক নিয়ে ইন্টারেস্টেড, তাহলে কোথা থেকে শুরু করবে এটা আসলে খুব ওয়েল নোন একটা রিসোর্স না। তো আমরা যে ওয়েবসাইটের প্রোটোটাইপটা ক্রিয়েট করেছিলাম সেটা হচ্ছে বাচ্চাদের জন্য কিভাবে স্পেস নিয়ে অ্যাস্ট্রোনমি রিলেটেড লার্নিংটা তারা কোথা থেকে শুরু করতে পারে সেই চ্যালেঞ্জটা ট্যাকল করার জন্য। আমাদের ওয়েবসাইটে 2টা মোড ছিল, একটা ছিল একদম বাচ্চাদের জন্য যারা 6 years and above, অ্যান্ড আরেকটা মোড ছিল ফর অল এজেস। তো বেসিক্যালি আমরা অ্যাস্ট্রোনমি নিয়ে লার্নিংটা কীভাবে আমরা স্পেস নিয়ে শিখতে পারবো এইটার মেসেজটা স্প্রেড করতেই আমাদের প্রোটোটাইপটা ক্রিয়েট করা হয়েছিল। এবং এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ বাংলাদেশ থেকে মোস্ট ইন্সপিরেশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলাম। সোলার শ্যাডোজ, আমি সেই টিমের টিম লিড ছিলাম। আমার সাথে আরও 4 জন ছিল, তারল্য, সাজিম, মিরহা এবং তাহরিম। আমরা 5 জনের এই টিমটা মোস্ট ইন্সপিরেশনাল অ্যাওয়ার্ড পাই। তার পাশাপাশি আমরা নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ থেকে পিপলস চয়েস অ্যাওয়ার্ডস হিসেবে নমিনেশন পেয়েছিলাম। সেটা হচ্ছে একটা ক্রাউড ফেভারিট, বেসিক্যালি পিপলস চয়েস। সো এটাই আমাদের অ্যাচিভমেন্ট ছিল নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ 2024 থেকে। আমি ডেফিনেটলি থ্যাংক ইউ দিতে চাই বাংলাদেশ ইনোভেশন ফোরামকে এবং অপু আঙ্কেলকে এত অসাধারণ কিছু অলিম্পিয়ার এরকম ওয়ার্কশপের ব্যবস্থা করার জন্য। কারণ একটা বিষয় নিয়ে ইন্টারেস্ট গ্রো করতে হলে সর্বপ্রথম এটা মানুষকে নিয়ে জানাতে হবে যে এই ধরনের বিষয় আছে, এটা তুমি চাইলে পড়তে পারো। এখন ছোটোবেলায় আমি যদি স্পেস ইনোভেশন ক্যাম্প অ্যাটেন্ড না করতাম, এখন আমার অ্যাস্ট্রোনমি নিয়ে ইন্টারেস্ট থাকতো কি না সেটা আমি শিওর না। সো ডেফিনেটলি থ্যাংক ইউ টু মাই মেন্টর্স, থ্যাংক ইউ টু মাই ফ্যামিলি, অ্যান্ড থ্যাংক ইউ টু এভরিওয়ান হু হ্যাজ সাপোর্টেড মি থ্রুআউট দ্য ইয়ার্স। নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল কাঞ্চন ব্রিজ থেকে কুড়িল বিশ্ব রোড পর্যন্ত 300 ফুট সড়কে ট্রাফিক আইন মেনে চলার লক্ষ্যে 5টি স্থানে অত্যাধুনিক প্রযুক্তি এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে। অভিযোগ রয়েছে ফিটনেসবিহীন ও কাগজপত্রবিহীন অবৈধ যানবাহনগুলোই এআই ক্যামেরার সিগন্যাল মানছেন না। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেছেন, এই ব্যাপারে মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কাঞ্চন ব্রিজ থেকে কুড়িল বিশ্ব রোড 300 ফুট সড়কের বেশিরভাগই রূপগঞ্জ অংশে পড়েছে। গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে দেশের বিভিন্ন জেলার মানুষ ঢাকায় প্রবেশ করে। এ সড়কে 5টি স্পটে অত্যাধুনিক প্রযুক্তির এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে। কিন্তু ফিটনেসবিহীন এবং কাগজপত্র নেই সেই সব যানবাহন সিগন্যাল অমান্য করে অতিরিক্ত গতিতে চলাফেরা করছে। কোনো প্রকার আইন না মেনে ভুলতা থেকে কুড়িল বিশ্ব রোড পর্যন্ত বাতিল এবং জরাজীর্ণ প্রাইভেট কারে যাত্রী নিয়ে চলাচল করছে। এসব গাড়ির কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এসব অবৈধ গাড়ির চালকরা এআই ক্যামেরার সিগন্যাল মানছে না। দ্রুত এর ব্যবস্থা না নিলে মহাসড়কটি পরিণত হবে মরণ ফাঁদে, বলছে সচেতন মহল। এরা মনে করেন যে উল্টাপাল্টা গাড়ি চালায় নিয়ম ছাড়া, তার জন্য মনে করেন অ্যাক্সিডেন্ট একটু বেশি হয়। যাত্রী ও চালকরা জানান, ব্যাটারি চালিত অটোরিকশা 300 ফুট সড়কে ওঠার কোনো বৈধতা না থাকলেও তাদের ইচ্ছামতো চালাচ্ছে। যেমন রিক্সাগুলা যত্রতত্র ঘুরায় ফেলে ভাই, ওদের জন্য মানে বেশিরভাগ দুর্ঘটনা ঘটে। ফিটনেস ব্রেক যে গাড়িগুলি এআই মানতেছে না, তাদেরকে অ্যাক্সিডেন্টটা তারা বেশি করতেছে। কাঞ্চন হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর জানান, রেজিস্ট্রেশনবিহীন গাড়ি রাস্তায় নামলে মামলা করা হচ্ছে। এই মাঝখানে লেনে যে গাড়িগুলো যেত সিএনজি, এটা আমি আসার পরে 2 মাসের মধ্যে এটা আমি বন্ধ করছি। এখন কোনো মাঝখানে আপনি লেনে কোনো সিএনজি পাবেন না। প্রতিদিনই এরকম 10টা 12টা করে মামলা প্রতিনিধি যারা আইন ব্রেক করতেছে বা উল্টা পথে যারা চলতেছে, এগুলো গাড়ির বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। রূপগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা জানান, রেজিস্ট্রেশনবিহীন গাড়ি হাইওয়ে রোডে চলাচলের অনুমতি নেই। এখানে সবসময় মোবাইল কোড পরিচালনা করছি এবং বিশেষ করে টমটম এবং অটোরিকশা যেগুলো রয়েছে সেগুলোর এই হাইওয়েতে আসলে চলার কোনো আইনগত বৈধতা নেই। আমরা সেগুলো মোবাইল কোড পরিচালনা করছি। এসব সমস্যা নিরসনে কার্যকর উদ্যোগ চেয়েছেন এ পথে চলাচলকারীরা। ভিন্ন ভিন্ন কিউআর ঝামেলা দূর করে এক প্ল্যাটফর্মে আনতে দেশে চালু হচ্ছে বাংলা কিউআর। ক্যাশলেস বাংলাদেশ করার লক্ষ্যে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকে আয়োজিত বিশেষ ক্যাম্পেইনে উদ্বোধন করেন ডেপুটি গভর্নর নুরুন নাহার।
1 জুলাই থেকে বাংলা কিউআর কোড ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে। গ্রাহক পর্যায়ে এই সেবা ব্যবহারে কোনো চার্জ থাকবে না, তবে মার্চেন্ট পর্যায়ে সর্বোচ্চ 1.15% চার্জ নির্ধারণ করা হয়েছে। ব্যাংক, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস কিংবা ডিজিটাল ওয়ালেট যে মাধ্যমে ব্যবহার করুন না কেন, এক কিউআর কোডেই সম্পন্ন করা যাবে সকল লেনদেন। ক্যাশলেস অর্থনীতির পথে আরেক ধাপ এগিয়ে যেতে বাংলা কিউআর ব্যবহারে দেশব্যাপী প্রচারণা শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। ক্যাম্পেইনে অংশ নেয় দেশের শীর্ষস্থানীয় খুচরা বিক্রেতা ও ভোগ্যপণ্য প্রতিষ্ঠান। বাংলাদেশ ব্যাংক প্রাঙ্গণে বসানো হয় অস্থায়ী স্টল। ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা নগদ টাকার পরিবর্তে বাংলা কিউআর স্ক্যান করে কেনাকাটা করেন সেখানে। বাংলা কিউআর চালু হলে নগদ অর্থ বহনের ঝুঁকি কমবে, খুচরা টাকার প্রয়োজন হবে না এবং শহর থেকে প্রান্তিক অঞ্চল পর্যন্ত ডিজিটাল পেমেন্ট আরও সহজ হবে। বাংলা কিউআর কোডের মাধ্যমে সব কেনাকাটা চলতে পারবে, অনেক সহজ হবে, কারণ ছোট ছোট টাকা অনেক সময় দেখা যায় যে চেঞ্জ দিতে পারে না অনেকেই, কিন্তু এখানে অ্যাকচুয়াল যে প্রাইস সেইটাই ডেবিট হয়ে যাবে। বাংলাদেশ ব্যাংক বলছে, বাংলা কিউআর ব্যবস্থায় লেনদেনের ক্ষেত্রে সর্বোচ্চ বা সর্বনিম্ন কোনো সীমা না থাকায় ছোট কেনাকাটা থেকে বড় অঙ্কের লেনদেনও একই প্ল্যাটফর্মে করা যাবে। বর্তমানে বিভিন্ন ব্যাংক ও মোবাইল আর্থিক সেবার জন্য আলাদা আলাদা কিউআর কোডের প্রয়োজন হলেও বাংলা কিউআর চালুর ফলে দূর হবে জটিলতা। ডিজিটাল ফাইন্যান্সিয়াল নেটওয়ার্কে যত বেশি লোক আমরা ইনকর্পোরেট করতে পারবো, যত বেশি লোক অন্তর্ভুক্ত করতে পারবো, আমাদের ইনক্লুসিভ অ্যাক্টিভিটিটা তত জোরদার হবে, তত ভাগ্যবান হবে। তো আমরা শুধু এখানে থেমে থাকবো না। আপনারা জানেন যে আমরা একটা ইন্টারঅপারেবল ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেমের দিকে মুভ করছি। আগামী বছর থেকে ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম চালু হয়ে যাবে। ব্যবসায়ীরা বলছেন, কার্ড পেমেন্ট গ্রহণে যেখানে ব্যয়বহুল পয়েন্ট অফ সেল বা পজ মেশিন প্রয়োজন হয়, সেখানে বাংলা কিউআরের জন্য প্রয়োজন শুধু একটি কিউআর স্টিকার। আমাদের জন্য ইজি হয়েছে, কারণ ক্যাশে করলে অনেক গুণাগুণির অনেক ইয়ে থাকে, প্লাস হচ্ছে অনেক চেকের ইয়ে থাকে। সো এই কিউআরের মাধ্যমে আমরা হচ্ছে খুবই স্মুথলি ট্র্যাকটা রাখতে পারতেছি আর কি। গ্রাহকরাও খুব ইজিলি নিতে পারছে, তারা কিউ হয়ে প্রোডাক্টটা নিতে পারছে। আমাদের কাছেও কোনো ক্যাশ ডিল, ভাঙতি খুচরা টাকার কোনো হিসাব নাই, আমরা কিউআরের মাধ্যমে ইজিলি নিতে পারছি প্রসেস। সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানান গ্রাহকরা। হ্যাসেল ফ্রি ট্রানজ্যাকশন করলাম এবং ভেরি সিম্পল, ব্যবহার করে অনেকই স্বস্তি পেলাম আর কি। টোল প্লাজা থেকে শুরু করে যে অঞ্চলগুলোতে বাংলা কিউআর নেই, টোটাল অঞ্চলেই পেমেন্টটা করা যাবে। আগামী 1 জুলাই থেকে বাধ্যতামূলকভাবে চালু হতে যাওয়া বাংলা কিউআরকে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় এক বড় অগ্রগতি হিসেবে দেখছে বাংলাদেশ ব্যাংক। স্মার্ট ট্রাফিক ব্যবস্থার এআই ক্যামেরা যেমন আমাদের শহরকে শৃঙ্খলা ফেরাচ্ছে, তেমনি ক্ষুদে বিজ্ঞানের সিজদার মতো মেধাবীরা বিশ্ব মঞ্চে আমাদের ভাবমূর্তি বদলে দিচ্ছে। প্রযুক্তির এই ইতিবাচক ও ক্যাশলেস জয়যাত্রা আমাদের সবার জীবনে অব্যাহত থাকুক। আগামী সপ্তাহে আবারও আপনাদের সামনে হাজির হব বিজ্ঞানের নতুন কোনো বিষয় আর প্রযুক্তির নিত্য নতুন উদ্ভাবনের গল্প নিয়ে। আর সে পর্যন্ত গ্রিন টিভি ও প্রযুক্তির সাথেই থাকুন।